এখন আমরা দেখতে যাচ্ছি কনটেক্সট এপিআই। ঠিক আছে, তো দেখো কিছু না, কনটেক্সট এপিআই নিয়ে কাজ করার জন্য আমরা যে ভ্যালুটা পাস করতে চাই, ঠিক আছে, ওই ভ্যালুটাকে মানে যার মধ্যে পাস করবো, ধরো একটা জিনিস নেস্টিং হয়ে গেছে অনেক বেশি, কে নেস্টিং হয়েছে, ধরো অ্যাপস কম্পোনেন্টটা নেস্টিং হয়েছে অনেক, মানে অ্যাপস এর মধ্যে ধরো একটা কম্পোনেন্ট আছে, তার ভিতরে একটা কম্পোনেন্ট, তার ভিতরে একটা কম্পোনেন্ট, তার মধ্যে ধরো একটা ডাটা, এরকম বিষয়টা। তাহলে আমরা যার ভিতরে মানে অনেক নেস্টিং, যেখানে আমরা ডাটাটাকে পাঠাই দিতে চাই, মানে তুমি এর ভিতরে ঢুকাই দিবা, ওই জায়গাটার মাথার মধ্যে একটা কিছু দিয়ে র্যাপ করে দিবে ডাটা দিয়ে, বাস ওই ডাটা ওর ভিতরে সবার মধ্যে ফেলে দেবে। বিষয়টা হলো এমন। ঠিক আছে, আমরা এখনই দেখতে পারবো। ধরো তাহলে একটা এক্সাম্পল তৈরি করি। ধরো এক্সাম্পলটা তৈরি করবো কেমনে, ধরো এখানে তাহলে আমরা কনটেক্সট থেকে নিয়ে আসলাম, তাহলে এখন আমরা শিখতেছি কনটেক্সট এপিআই। তাহলে ইম্পোর্ট, এটা কিন্তু ডাইরেক্ট অ্যাপের মধ্যে আনলাম, খেয়াল করো, ক্রিয়েট কনটেক্সট, দেখে ওরা বুঝে গেছে, এই যে ক্রিয়েট কনটেক্সট আনলাম। ঠিক আছে, আর একটা আমাদের এখানে স্টেট দরকার হইতে পারে, এখন এই স্টেটটাকে নিয়ে আসলাম। ঠিক আছে, আচ্ছা এই যে তাহলে ক্রিয়েট কনটেক্সট নামে একটা রিয়েক্টের মধ্যে একটা জিনিস আছে, দেখছো, মানে এইটা ডাটাকে নিয়ে মুড়ে একদম পারা হইতে পারে। এখন এইটা একদম লাস্ট স্টেপের যে চাইল্ড আছে, মানে ধরো 1000 মিলিয়ন টাইম নেস্টিং আছে, তার ভিতরে আছে, ওর কাছে ডাটাটা চলে যাবে। মানে তোমার কিচ্ছু করতে হবে না, কোনো প্যাটার্ন ফলো করতে হবে না, হায়ার অর্ডার কম্পোনেন্ট রেন্ডার কিছুই করতে হবে না, একাই চলে যাবে ডাটা, লিফটিং স্টেট আর কোনো কিছু দরকার নেই। ঠিক আছে, দেখো তাহলে ক্রিয়েট কনটেক্সট নামে একটা কনটেক্সট তৈরি করলাম। এখন ধরো আমি চাচ্ছি যে একটা জিনিসের মধ্যে ডাটাটাকে পাঠাই দিব। ধরো সেই জিনিসটা হবে একটা বাটন। ঠিক আছে, তাহলে আমি বাটন কম্পোনেন্ট এখানে বানাইনি। ঠিক আছে, তাহলে এই বাটন বানানোই আছে, এই যে দেখো, এই যে একটা বানানো আছে, দেখো। ধরো এগুলো আমরা এখন না বুঝি, তাহলে আমাদের প্রবলেম হতে পারে। হ্যাঁ, এটা আমরা বাদ দিয়ে দিলাম। ঠিক আছে, এধারে এই আমাদের বাটন, এই দেখো একটা বাটন জাস্ট বানালো। আচ্ছা আমি হাতে বানাই, তোমার কনফিউশন থেকে। ধরো নতুন অবস্থায়, বুঝছো, মানে নতুন একটা কিছু করা দেখলে ভয় লাগে, এই জন্য প্রথম থেকে করতে হয় সবসময়। কনটেক্সট টগল বাটন, টগল বাটন মানে বুঝো, মানে যে বাটন চাপ দিলে একবার ডার্ক হবে, একবার চাপ দিলে তো লাইট হবে। মানে আমরা থেম পরিবর্তন করে দিতে যাচ্ছি। ধরো এই এই ওয়েবসাইটে একটা থেম থাকতে পারে না, ধরো অন্ধকারে একটা থেম ডার্ক মোড, আবার লাইট মোডে কি একটা থেম লাইট মোড। এই কাজটা কিন্তু তুমি কনটেক্সটে বের করতে পারো। কেন? কারণ দেখো, যখন তুমি একটা বাটন চাপ দিবা, ধরো উপরে একটা মেনুর মধ্যে একটা বাটন আছে, ওই বাটন চাপা মাত্রই কিন্তু পুরো ওয়েবসাইটের কালার চেঞ্জ হয়ে যেতে হবে। তাহলে দেখো ওইটা হয়তো বা কোন এক ভিতরে আছে, কিন্তু ওইটার কারণে চেঞ্জ হয়ে যাবে পুরো গোটা জিনিসটা। তার মানে ওই যে তুমি যে বাটনটা চাপ দিছো, এই ডাটাটা কিন্তু আমাকে ইন্টায়ার ওয়েবসাইটে পাস করে দিতে হবে। তাহলে এতগুলো আমি কেমনে করবো? আমি হায়ার অর্ডার কম্পোনেন্ট দিয়ে করতে পারবো না, ডিপ লিস্টে কোনো কিছু দিয়ে করতে পারবো না। দেখো একটা ডাটাকে আমার সব জায়গায় পাস করে দেবে, মানে যত ভিজুয়াল আছে। ডার্ক মোড যাওয়ার অর্থ কি? পুরাটাই ডার্ক হয়ে যাবে, তাই না? তো এত জায়গার মধ্যে আমি ডাটা কেমনে পাস করবো? ঠিক আছে, এই জন্য রিয়াক্ট কন্টেক্সট এপিআই নিয়ে আসছে, বুঝছো, যে তুমি একটা কিছুকে যে যাকে মোড়াই দিবা, সে যেখানেই থাক সেই ডাটাটা পাবে। দেখো আমরা দেখলেই বুঝতে পারবো। ধরো আমাদের এরকম একটা বাটন আছে, ধরো টগল বাটন নামে, ধরো বাটনের নাম দিলাম থেম টগল বাটন, মানে থেম টগল বাটন, মানে যেহেতু এটা একটা কনস্ট্যান্ট দিয়ে লিখছি, তাহলে এটা একটা অ্যানোনিমাস ফাংশন হিসেবে, মানে অ্যারো ফাংশন হিসেবে লিখতেছি, কিন্তু বিষয়টা কিন্তু একই। এই যে আচ্ছা, তাহলে এই একটা ভিজুয়াল রিটার্ন করবে, সিম্পল কিছু একটা রিটার্ন করবে। ধরো ডিপ হ্যালো, ধরো ডিপ ভিতরে ধরে দিলাম হ্যালো, বানান বলেছি। কনস্ট্যান্ট থেম, আচ্ছা থেম, ওই যে এখানে অ্যারো দিতে হবে, দেখছো ভুলে থেকে, এই যে গেল। তাহলে এইটাকে যদি আমরা এক্সপোর্ট ডিফল্ট করে দিই, বাস, তাহলে এই কম্পোনেন্টটা বের হয়ে গেল, এই বাটনটা। কেন আবার এটা কি হলো?
আচ্ছা, এই যখন আমরা অ্যারো ফাংশন হিসেবে লিখবো তখন ডাইরেক্ট এমনি করা যাবে না, ঠিক আছে? তখন এটা নিচেই করতে হবে। এই এক্সপোর্ট ডিফল্ট উইজ ওইটা থেম ডবল বাটন, এই এভাবে করলে হবে, এই ঠিক আছে। আচ্ছা গেল। তাহলে দেখো আমরা তাহলে এই কম্পোনেন্টটাকে এক্সপোর্ট করে দিলাম। তাহলে সিম্পল, আমরা যদি এই কম্পোনেন্টটাকে দেখতে চাই অ্যাপে, সেটা আমরা সবাই জানি, এটা তার বলার অপেক্ষা লাগে না। জাস্ট খালি ওই কম্পোনেন্টটাকে আমি ইম্পোর্ট করতে পারি, তাহলে এই এই দেখো নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এইটাকে যদি এখানে আমি পেস্ট করে দিই কোন একটা জায়গায়, এই যে নিচে করলাম, এই উপরে একটা গেল, এটা একটা গেল, নিচে একটা আরেকটা পেস্ট করলাম, এই তাহলে আমরা ওইটা দেখতে পাবো সিম্পল হিসেবে। এই যে হ্যালো, দেখছো? মানে থেম টগলের মধ্যে আমরা খালি একটা হ্যালো প্রিন্ট করছি, এই হ্যালোটা দেখতে পাচ্ছি, গেল। তাহলে খেয়াল করে দেখো, তাহলে আমরা এই জিনিসটা একটু ভালো করে বুঝতে হবে কেন এই জিনিসটা যেহেতু অনেক কাজের। কারণ দেখো একটা ডাটাকে এক জায়গা থেকে পুরো ওয়েবসাইটের ইন্টার ওয়েবসাইট পাঠায় দেওয়া যায়, তাহলে এই জিনিসটা অনেক মজার না? এই জন্য এটা আমি একটু বেশি করে সময় নিয়ে বুঝাবো, ঠিক আছে, যাতে একদম ক্লিয়ার হয়ে যায়। আচ্ছা দেখো, তো এখন এই যে এই থেম টেবলটাকে পাস করে দিলাম। এখন ধরো আমরা কোন একটা কিছুকে এই বাটনটা ধরো এর মধ্যে তাহলে একটা বাটন থাকবে, কারণ এটা তো আমার ক্লিক দিতে হবে, তাই না? ক্লিক দিলে আমার একটা ডাটা পুরো চেঞ্জ হয়ে যাবে, ধরো মানে ভিজুয়ালটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে আমাকে এই ডাটাটা কি করতে হবে দেখো তো। তাহলে এই বাটনের ধরো ভিতরে একটা এই এর মধ্যে ধরো একটা জিনিস থাকবে, ধরো এর মধ্যে বড় একটা ইয়ে থাকবে কালো আর সাদা। ধরো যখন বাটনটা চাপ দিব, ধরো কালোর মধ্যে সাদা আসবে নাইট মোডে, কালোর মধ্যে সাদা। আর যখন আবার লাইট মোডে যাবো তখন সাদার মধ্যে কালো আসবে, বিষয়টা এমন। তাহলে আমি ওই ডিজাইনটা করবো এর ভিতরে, ঠিক আছে? তাহলে আমরা ওই ডিজাইনটা করে আসি। আমরা শুধু ডিপ হ্যালো না লিখে আমরা এখানে ধরো হ্যালো টু লিখলাম, এই টু আসলো, এই হ্যালো টু। আমরা এটা না করে আমরা এই জায়গাটা একটা ডিজাইন করে ফেলি, ঠিক আছে? সুন্দর একটা ডিজাইন করে ফেলি। ধরো আমরা একটা ডিপ দিলাম, ডিপ, আচ্ছা ডিপের স্টাইল করবো ডিপটাকে, ওই যে আমরা বললাম একটা ব্যাকগ্রাউন্ড বানাইতে হবে। এখন খেয়াল করো, যেহেতু আমরা এটাকে লাইট মোড আর কি মোড দিতে যাচ্ছি, মানে ডার্ক মোড দিতে যাচ্ছি, তার মানে আমার সিএসএস কিন্তু দুইটা থাকবে। একটা ডিপের স্টাইল, ধর আমি ডিপ স্টাইল যদি ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক করে দিই, তাহলে শুধু ডার্ক মোড হলো, লাইট মোড হলো না। আর এইখানে আমরা কন্ডিশনালি কি করবো, মানে কোন একটা স্টেটের ভিত্তিতে আমরা এখানে চেঞ্জ করব। ধরো এইটা হইলে ধরো আমরা বানায় রাখি, পরে আমরা দেখি করতে পারি কিনা। ধরো কোন একটা কিছু হইলে আমার ডার্ক হবে, কোন একটা কিছু না হইলে আমার সাদা হবে, এরকম একটা কিছু আমরা বানায় রাখতেছি, ঠিক আছে? তাহলে স্টাইল, ধরো এই যে তাহলে স্টাইলের মধ্যে আমরা এই যে আমরা জানি এটা অবজেক্ট আকারে লিখতে হয় রিয়েক্টের মধ্যে। এই যে ব্যাকগ্রাউন্ড, ধরো ব্যাকগ্রাউন্ড দিলাম, ব্যাকগ্রাউন্ডটা ধরো এখন একটা কিছু দেওয়ার কথা। ধরো আমরা একটা থিম নামে একটা কিছু পাস করব, ঠিক আছে? আমরা যখন বাটনটা ক্লিক হবে তখন ডার্ক মোড আছে না লাইট মোড আছে, এটা আমরা ধরো থিম নামে ধরতে পারবো, ঠিক আছে? ধরো আমরা এখানে এটা ধরেই নি, মানে আপাতত ইরর না দেয়। এই যে লেট থিম, ধরো একটা থিম নামে একটা জিনিস আছে, ধরো থিম ইকুয়াল টু আছে ধরো লাইট, লাইট মোড, ঠিক আছে? এই যে তাহলে এই মুহূর্তে আমার এইটা আছে লাইট মোডে, ঠিক আছে? ধরো তাহলে ব্যাকগ্রাউন্ডটা যদি লাইট মোডে থাকে তাহলে থিম ইকুয়াল টু, যদি ইকুয়াল, একটা ইকুয়াল দিলে তো অ্যাসাইন হয়ে যাবে, তো দুইটা ইকুয়াল দিতে হবে। থিম যদি লাইট হয় তাহলে ধরো হবে কি, লাইট মোড হলে হবে ধরো হোয়াইট, তাহলে সাদা, এই যে এফ এফ এর। আর নাহলে কি কালো, 000 গেল। তাহলে ব্যাকগ্রাউন্ড কিন্তু লেখা শেষ। মানে ব্যাকগ্রাউন্ডের মধ্যে একটা জাভাস্ক্রিপ্ট লিখলাম, এই থিম যদি লাইট হয় তাইলে হবে কি সাদা, আর যদি লাইট না হয় তারপরে ডার্ক হবে, তাহলে হবে এটা। মানে একটা দিয়ে আমরা বুঝতে পারছি, ঠিক আছে? তাহলে একটা লজিক আমার লেখা শেষ। বা 0 না দিয়ে তাহলে 3 দিয়ে একটু, মানে কালোটা আবার একটু গুজগুজে কালো হলে ভালো লাগে না। আচ্ছা গেল। তারপর আমরা দিলাম কালার, তাহলে লেখার কালারটা মানে ফন্টের কালারটা সেম ভাবে থিম যদি লাইট হয় তাহলে ধরো আমার কালার হবে কি, যেহেতু লাইট হলে সাদা থাকবে তাহলে লেখার কালার হবে 3D3, লেখার কালার হবে কালো, ঠিক আছে? আর যদি ডার্ক মোডে থাকে তাহলে দেখো, ডার্ক মোডে থাকলে অন্য সময় হবে কালো, তাহলে লেখাটা হবে সাদা, এফ এফ এ, এই দেখছো?
মানে আমরা একটা বানায় রাখতেছি, মানে একটা আমরা এটা ওই সুইচার করবো, এটা দিয়ে কিন্তু তোমরা যে ডার্ক মোড লাইট মোড বানাইতে পারবে। ঠিক আছে, আচ্ছা পেডিং দিলাম 20 পিক্সেল সবার জন্য। গেল, গেল। তাহলে আমরা কিন্তু একটা ওই যে ব্যাকগ্রাউন্ডটা বানাই ফেললাম, মানে ব্যাকগ্রাউন্ডটা কি হবে এটা আমরা তৈরি করা শেষ। আমরা ভিতরে কিছু এলিমেন্ট দেই, ধরো একটা দেখাবে যায় যে কোন থেমে আছি। তাহলে দেখো কারেন্ট থেম, মানে এই মুহূর্তে কোন থেমে আছে এটা দেখানোর জন্য আমার সুবিধার্থে আমি এটাকে পেস্ট করে দিলাম, ওই যে থেমটাকে আমার সুবিধার্থে। তাহলে দেখো এখন দেখাবে এই যে কোন থেমে আছে এটা দেখাবে, যেহেতু এখনো রেন্ডার কাজটা হয় নাই পুরোপুরি এই জন্য দেখাচ্ছে না। ঠিক আছে, সবই দেখাবে। তাহলে এই থেমের মধ্যে এখন আসছে কি লাইট, তাহলে দেখাবে লাইট। তাহলে আমি যখন বাটন চেপে ডার্ক করে দিব তাহলে এটা ডার্ক হয়ে যাবে, তাহলে আমরা এখানে দেখতে পাবো এটা ডার্ক। এই জিনিসটা দেখার জন্য মানে আমার সুবিধার্থে আমি এখানে দিয়ে রাখলাম এই আর কি। তাহলে একটা বাটন থাকবে, যে বাটনটা আমরা ক্লিক করলে চেঞ্জ হবে। এই ধরো বাটন এখানে দিলাম, ধরো ক্লিক মি, বা ধরো দিলাম চেঞ্জ থেম, মানে থেম চেঞ্জ করো, এরকম দিলাম। অন ক্লিকে ধরো, অন ক্লিকে তাহলে কি হবে, কিছু একটা ফাংশন থাকবে যে কি করবে এই থেমটাকে চেঞ্জ করে দিবে, তাই তো? এই তো বিষয়। আপাতত আমি একটা, যেহেতু ফাংশন আমার এখন নাই, আমি একটা নিজে নিজে বানাই নি। ধরো চেঞ্জ থেম নামে একটা ফাংশন আমি নিজে বানাই নিতেছি, ফাঁকা ফাংশন, কিছু নেই, ধরো ভিতরে কিছু নেই। এই ধরো ভিতরে কিছু একটা দিয়ে দিন, নাহলে তোমার মানে ওরা রাগ করবে। অ্যালার্ট দিয়ে দিলাম কিছু একটা। ওই এখানে আবার বলবি অ্যারো, হ্যাঁ ধর কিছু না দিলে হবে, এ ধরো একটা ফাংশন, ঠিক আছে, যার একটা ফাঁকা ফাংশন লিখে রাখলাম। তাহলে কোন একটা কিছু এই থিমটা আমরা পাবো এখান থেকে, এর ভিত্তিতে লজিকের ভিত্তিতে আমরা এটা চেঞ্জ করে দিলাম কালারটা কি হবে। আর এই ফাংশনটা এই চেঞ্জ থেম দিয়ে ধরো আমরা এটা চেঞ্জ করবো লাইট নাকি ডার্ক, চেঞ্জ করবো বারবার। তাহলে ওইটাকে আমরা এখানে দিলাম, এই যে এই ফাংশনটাকে। এই যে এখনো ফাংশনটা লিখি নাই, এটা পরে লিখবো। এই যে গেল, এররটা কি আসতেছে, বলতেছে ইরর অকার ডি কম্পোনেন্ট। ও বলছে ব্যাকগ্রাউন্ড ইজ নট ডিফাইন্ড। ব্যাকগ্রাউন্ড ডিফাইন করা নাই কেন? ব্যাকগ্রাউন্ড দিলে ব্যাকগ্রাউন্ড কালার দিতে, এটা কোনো ব্যাপার না। রিয়াক্ট ইজ ডিফাইন বাট নট ইউজ, মানে অনেকগুলো ইরর দেখাচ্ছে, এটা দেখাচ্ছে কারণ হচ্ছে আমরা এখানে সবকিছু ঠিকভাবে করিনি, এই আর কি বিষয়টা। আচ্ছা তাহলে আমরা এইটা গেল। তাহলে এখানে আমাদের কিন্তু বানানো শেষ। খেয়াল করো এখানে কি করতেছে, আমি একটা বাটন, তার একটা ব্যাকগ্রাউন্ড আছে, তার ভিতরে একটা এইচ অন আছে, একটা বাটন আছে এই ব্যাকগ্রাউন্ডের ভিতরে। তাহলে আমরা এইচ অনটা কারেন্ট থেম আছে, ধরো ওই থেমটা ওই নামটা। ধরো আমরা এই বাটনটা চেঞ্জ করলে চাপ দিলে, ধরো যদি লাইট হয় তাহলে লাইট হলে কি হবে, ব্যাকগ্রাউন্ড হবে সাদা আর কালার হবে কি কালো এর ভিতরে, তার মানে এই থেম লেখাটা তখন কালো করে দেখাবে সাদার মধ্যে। আবার যখন চাপ দিব তখন হয়ে যাবে ডার্ক, ডার্ক হলে কোন লজিকে আসবে, এই লজিকে। তাহলে কালো, ব্যাকগ্রাউন্ড হবে কালো, টেক্সট হবে কি সাদা, তাহলে এই লেখাটা তখন কেমন দেখাবে, সাদা দেখাবে কালোর মধ্যে। এইটা হলো আমার টার্গেট। এখন আমরা এই ফাংশন আর থেমটা তো আমরা স্টেটের মধ্যে দিয়ে আনতে হবে, জাস্ট এখন বোঝানোর জন্য এখানে লিখছি আর কি, আর কিছু না। তাহলে এখন ধরো এই ডাটাটা আমরা বাইরে থেকে পাঠাই দিব, ঠিক আছে, ওই অ্যাপ থেকে, এই এখান থেকে। তাহলে দেখো কন্টেক্সট কি, ওই যে বললাম এখন কিন্তু আমরা যে কোনো ডাটা আমরা যদি যার মধ্যে পাঠাতে চাই তাকে দিয়ে যদি মোড়ায় দেই, তাহলে ভিতরে তোমার যত স্টেপ নেস্টিং হোক তুমি ওই ডাটাটাকে ওর মধ্যে পাঠিয়ে দিতে পারবে। ঠিক আছে, দেখো এখন আমরা ক্রিয়েট কন্টেক্সট লিখছি আর ইউজ স্টেট লিখছি, দেখছো? এটাকে যদি আবার কেটে দিই, এই যে আবার চলে আসছে, এই দেখো এখন কিন্তু আমার কারেন্ট থেম লাইট দেখাচ্ছে। আমার টার্গেট কি, যদি মানে ডার্ক মোড হইতে, আমি যদি কৃত্রিম ভাবে ডার্ক মোড করে দিই, দেখো কৃত্রিম ভাবে ধরো আমার এই থেমটা হয়ে গেল, না এটা তো অন্য জিনিস, থেম প্রোভাইডার না, সরি এই যে বাটনটা আমি ধর কৃত্রিম ভাবে এটাকে ডার্ক করে দিই,
দেখছো ডার্ক মোডে কেমন দেখাবে? যদি ডার্ক হতো তাহলে কি হতো, কালোর মধ্যে সাদা দেখাইতো, ঠিক আছে। আর লাইট মোডে তাহলে কি দেখাইতো, কত সুন্দর একটা জিনিস দেখো, সাদার মধ্যে কালো, দেখছো? দেখো একটা এই যে, দেখো এটা ডার্ক মোড, এটা লাইট মোড, ডার্ক মোড, লাইট মোড, ঠিক আছে। তাহলে আমরা কিন্তু আমাদের কম্পোনেন্ট কিন্তু বানানো শেষ। তাহলে আমরা এখানে ওই যে এটা পেস্ট করে দিলাম তখন অ্যাপের মধ্যে, এই যে অ্যাপের মধ্যে পেস্ট করে, এটা আমার দেখাচ্ছে। তাহলে এই বাটনটা চাপ দিলে আমার এই থিমটা চেঞ্জ হবে। তার মানে আমাকে, ধর আমি অ্যাপের মধ্যে থেকে এটা কল করে দিছি, তাহলে আমার অ্যাপ থেকে ওই ডাটাটা পাস করে দিব। এখন ধর এই বাটনটা কিন্তু অনেক ভিতরে থাকতে পারে, আমি যেহেতু এখানে ডাইরেক্ট দিয়ে দিছি, এমন না হতে পারে যে এই বাটনটা ডাইরেক্ট এর ভিতরে নাই। ধর এইটার ভিতরে আরেকটা কম্পোনেন্ট, তার ভিতরে আরেকটা কম্পোনেন্ট, তার ভিতরে এই বাটনটা। তাহলে এই বাটনটাকে কিন্তু এই যে ডাটাটা চেঞ্জ করলো, চাপ দিলে যে থেমটা চেঞ্জ হলো, চেঞ্জ থেম, এইটা কিন্তু অনেক ভিতরে আমার পাঠানো লাগতে পারে এই ডাটাটাকে, আবার অনেক ভিতর থেকে উপরে তোলা লাগতে পারে, তাই না? এইটা থেকে বাঁচার জন্য আমরা কন্টেক্সট বের তৈরি করছি। এখন দেখো এই যে আমরা ক্রিয়েট কন্টেক্সট নিয়েছিলাম, এখন আমাদের আসল কাজ, ঠিক আছে। তাহলে আমরা সিম্পল এখানে একটা কন্টেক্সট তৈরি করবো, আর কিছু না। এটাকে তৈরি করতে হবে, এটাকে এক্সপোর্ট করে দিতে হবে, এটা হলো বিষয়। তাহলে এক্সপোর্ট কনস্ট্যান্ট থেম কন্টেক্সট, ধরো আমাদের কন্টেক্সটটা, এটাকে আমরা তৈরি করলাম, এই যে ক্রিয়েট কন্টেক্সট দিয়ে এই ফাংশনটাকে কল করে দিব, বাস। এই যে আরে কি লিখলাম এটা, আচ্ছা আমার এখানে এটা দরকার নাই এক্সপোর্ট করার, কারণ আমি তো এই ফোল্ডারের মধ্যেই আছি, আমার এটা এক্সপোর্ট না করলে হবে, ঠিক আছে, এটা এক্সপোর্ট করবো না, যেহেতু আমরা এই ফোল্ডারের ভিতরেই আছি। এই যে তাহলে আমরা থেম কন্টেক্সট নামে এই যে ক্রিয়েট কন্টেক্সট, এটা কন্টেক্সট তৈরি করলাম, দেখছো? তাহলে এটা কিন্তু এখানে একটা কন্টেক্সট। এখন আমরা কি কন্টেক্সট বলতে বুঝে একটা কন্টেনার তৈরি করলাম, মানে একটা বক্স। এই বক্সের মধ্যে এখন আমরা ডাটা পাঠিয়ে দিতে পারবো, বিষয়টা হলে আপনি, তাহলে এই বক্সটাকে যদি আমরা মোড়াই দিই, দেখো এই যে এইটার মধ্যে আমরা ডাটাটা পাস করতে হবে, তাই না? এখন এই বক্সের মধ্যে আমরা যদি মোড়াই দিই, ধরো এই বক্সটাকে কল করে দিলাম, এই যে ডট প্রোভাইডার, মানে এই বক্স প্রোভাইডারকে কল করতে হবে, এই যে প্রপার্টিকে কল করতে হবে, এই যে এইটার মধ্যে আমি করবো কি, এটাকে মুড়াই দিব এই বাটনটাকে। এখন দেখো এইটার ভিতরে আমি যাকে মুড়াইলাম তার যে কোনো জায়গায় আমি ডাটা পাস করতে পারবো। কোন ডাটাটা পাস করতে পারবো, এই ডাটাটা এখানে লিখতে হবে ভ্যালু আকারে। তাহলে আমরা জানি, দেখো এই থেম প্রোভাইডারটা, ধরো ওই যে দুইটা ভ্যালু তার লাগে, দেখো এর মধ্যে আমরা যদি যাই আমরা দেখতে পাচ্ছি এর লাগবে, থেম লাগবে, আর এই যে চেঞ্জ থেম, মানে থেমটাকে চেঞ্জ করার জন্য একটা ফাংশন লাগবে, এই দুইটা জিনিস লাগবে তার। আপাতত আমরা এখানে লিখে রাখছি, কিন্তু ওরা এই দুইটা জিনিস কিন্তু লাগবে। তাহলে এই দুইটা জিনিস আমরা এখান থেকে ধরো পাস করে দিতে পারি, ঠিক আছে। তাহলে ধরো এই দুইটা জিনিস আমরা পাস করে দিলাম, ধরো একটা অবজেক্টের মধ্যে দিয়ে পাস করে দিলাম থেম, আর ধরো টগল থেম, মানে এই ফাংশনটা পাস করে দিলাম। তাহলে এই ফাংশনটা আমাকে এখানে লিখতে হবে, এই যে যেহেতু স্টেট এটা, তাহলে আমার এই যে স্টেট কিন্তু ডিফাইন করা আছে, তাহলে আমি এখানে এটা লিখি স্টেটটা কনস্ট্যান্ট থেম, আর এই যে সেট থেম দিয়ে আমরা ইউজ স্টেট কল করে দিলাম। এই ধরো বাই ডিফল্ট লাইট থাকে, বাই ডিফল্ট লাইট, তারপর আমরা চাপ দিলে ইয়ে হয়, মানে ডার্ক হয়। আর এই থেম, তাহলে এই থেমটাকে আমরা ওই যে ভ্যালুর মধ্যে পাস করে দিলাম, থেম ইকুয়াল টু থেম। যখন আমরা কোনো নাম না দিব তখন কিন্তু এই যে থেম ইকুয়াল টু থেম লেখা আর ডাইরেক্ট এভাবে লেখা একই কথা জাভাস্ক্রিপ্টে, ঠিক আছে। এই জন্য আমরা এইভাবে লিখছি টগল থেম ইকুয়াল টু, ধরো দিয়ে দিলাম ইনক্রিমেন্ট, এইটা, এই দুইটা, মানে দুইটার ভ্যালু পাস করে দিলাম, অবজেক্ট পাস করলাম, মানে ভ্যালুর মধ্যে একটা অবজেক্ট পাস করলাম, যে অবজেক্টের মধ্যে কি আছে, থেমটা, এই যে কাউন্টটা পাঠিয়ে দিলাম থেম নামে, সরি এই যে এই থেম থেম পাঠিয়ে দিলাম, আর টগল থেমের মধ্যে পাঠিয়ে দিলাম সেট থেম, এইটা, এই এই ফাংশনটাকে পাঠিয়ে দিলাম। না না, সেট থেম পাঠাইলে হবে না, টগল থেম নামে একটা ফাংশন এখানে লিখতে হবে, ফাংশন টগল থেম, আমাকে আগে চেঞ্জ করা দিতে হবে, তাহলে না চেঞ্জ হবে। টগল থেম নামে দিলাম, ধরো একই নামে,
তাহলে দেখো যখন একই নামে দিলাম তখন এই নাম আর এই নাম যেহেতু একই, এই যে এই নাম, সেটা আমার আর কিছু লিখতে হবে না, যেহেতু এইটা এইটা একই, তাই না? যে এইটা ডট এইটা লেখা না লিখে এইভাবে লিখলে হয় ডাইরেক্ট, জাভাস্ক্রিপ্টের সিস্টেম। এই যে তাহলে আমি থেম আর এই ফাংশনটাকে পাস করে দিলাম এই ভ্যালুর মধ্যে, তাহলে এই ফাংশন কিন্তু আছে এইখানে, এই যে থেম স্টেট আর এই যে আর ফাংশন, এখানে আমরা চেঞ্জ করবো লজিক্যালি। তাহলে সেট থেম কল করে দিলাম এর মধ্যে। ধরো থেম যদি লাইট হয়, সিম্পল, মানে এই যে এই থেমটা যদি লাইট থাকে আগের থেকেই, তাহলে আমরা করে দিব কি, ডার্ক। আর যদি না থাকে তাহলে লাইট। এই দেখছো টার্নারি অপারেটর কিন্তু অনেক জায়গায় লাগে। সেট থেম করার সময় আমরা কি করবো, যে লাইট থেকে ডার্ক করে দেবো, আর যে ডার্ক থেকে লাইট করে দেবো, যেটা এমন। আচ্ছা গেল। তাহলে এই ফাংশনটাকে আমি পাস করে দিলেই হচ্ছে। দেখো এখানে স্টেট আছে থেম, আর এখানে এই ফাংশনটা আছে চেঞ্জ করার ফাংশনটা। তাহলে এই দুইটাকে আমি ভ্যালু আকারে পাস করে দিলাম, এই যে কনটেক্সট এর মধ্যে, এই যে থেম আর ভ্যালু পাস করে দিলাম। তাহলে দেখো এখন যদি এইটাকে মোড়াই দিছি, তাহলে এই বাটন কম্পোনেন্টটা কি, যে জায়গায় থাক, যে কোনো পরিস্থিতি থাক, সে এই দুইটা ভ্যালু কিন্তু এই ভিতরে সবাই পাবে। ঠিক আছে, এখন কিন্তু আমাকে কোনো নেস্টিং মেস্টিং কিচ্ছু করতে হবে না। দেখো তাহলে এই ডাটা আমি কিভাবে ধরবো, তাহলে এই ফাংশনের মধ্যে যাই, খালি একটা ছোট্ট কাজ করতে হবে, দেখো আর কিচ্ছু না। কি হলো বাবু? এখানে আমাকে ওই কনটেক্সট ধরতে হবে, কি ইউজ কনটেক্সট করতে হবে। তাহলে আমরা দেখো কি বাবা, দাঁড়া একটু বাবু আসছে তো। এই দেখো এই যে, তাহলে বাটনের মধ্যে আমরা ওইটা ধরবো, আর কিছু না। এই যে বললাম না, আমি ডাটা এখন যেহেতু মোড়াই দিচ্ছি এখানে, এই মোড়াই দেওয়ার অর্থ মানে বুঝলো, এই মোড়াই দেওয়ার ভ্যালু দিয়ে মোড়াই দেওয়ার অর্থ হচ্ছে এই যে ভিতরে যা যা থাকবে, এরা যদি 10 ডিগ্রি নেস্টিং হয় বা 100 ডিগ্রি নেস্টিং হয়, সবার মধ্যে এই ডাটাটা আমি পাবো। এখন আমি একটা মানে যেহেতু নেস্টিং করি নাই, শুধু একটার মধ্যে আছি, এটার মধ্যে ঢুকলাম, এটার মধ্যে কিন্তু আমি এই ডাটা ধরতে পারবো। এইভাবে কনস্ট্যান্ট ইউজ কনটেক্সট আনতে হবে তোমায়, না ইউজ কনটেক্সট ইম্পোর্ট করতে হবে। ইম্পোর্ট ইউজ কনটেক্সট মানে আগে দেখছি, এখানে দেখছি কিন্তু ক্রিয়েট কনটেক্সট। দেখো কনটেক্সট তৈরি করছে এখানে, এই যে ক্রিয়েট, কিন্তু যেখানে ইউজ করব সেখানে দিব কি, ইউজ কনটেক্সট। এই যে এই দেখো, এই যে ওরাই দেখাচ্ছে, এই যে তাহলে এই কনটেক্সটটা আমি এই ফাংশনের মধ্যে ধরতে পারবো। দেখো এখন আগে তো আমি ডেমো দিছিলাম, এখন ডেমো না, আমি আমার কনটেক্সট থেকে ডাটা নিয়ে আসতেছি। দেখো কনস্ট্যান্ট, ওই যে অবজেক্টের মধ্যে জানি আমরা, এই যে ইউজ কনটেক্সট, দেখছো এই ইউজ কনটেক্সট যখন দিলাম, তখন সে কোথা থেকে ডাটা নিয়ে আসবে, ওই যে মোড়াই দেওয়া আছে ওখান থেকে ডাটা নিয়ে আসবে। ডাটা নিয়ে এই যে এখানে সে দিয়ে দিবে, যে থেম ডিস্ট্রাকচারিং করলাম, এই যে এটাকে ডিস্ট্রাকচারিং করলাম, এই যে এইভাবে পাঠাইছি না, এই যে থেম আর টগল থেম না পাঠাইছি না, তাহলে এইভাবে আবার রিসিভ করলাম এখানে, এই যে ব্যাস। তাহলে এখানে এখানে থেমটা থাকলো, এখানে তাহলে এই তো অন দিকে টগল থেমটা থাকলো, এই যে ব্যাস। এখানে আবার কিসের ইরর দেখে দিচ্ছি, ক্যান নট রিড প্রপার্টিস অফ আনডিফাইন্ড। ও আচ্ছা 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 আচ্ছা। ও ও একটা জিনিস যেটা, ওই যে একটা মনে আছে না, এখানে এক্সপোর্ট করতে গেছিলাম, এখানে ওই যে কনটেক্সটটাকে এক্সপোর্ট করে দিতে, কারণ কি এই কনটেক্সটটার উপর ভিত্তি করেই তো আমার বাকি সব কাজ হবে, তাই না? এই যে এটা এক্সপোর্ট করে দিলাম, তাহলে এক্সপোর্ট করে দিলে এই থেম কনটেক্সটটা আমি যে কোনো জায়গায় ধরতে পারবো এই আর কি। তাহলে এই যে যে বাটনটা আছে, বাটনের মধ্যে ইউজ কনটেক্সট বলে ওটা বলে দিতে হবে বা ইম্পোর্ট করতে হবে। ইম্পোর্ট থেম কনটেক্সট, এই যে আনলাম, এই যে অ্যাপের মধ্যে আছে, দেখছো?
তাহলে ওইটাকে আমি এখানে জাস্ট নিয়ে দিলাম, এই যে এখন কাজ করলো, দেখছো? তার মানে আমি কার মধ্যে থেকে ডাটাকে ধরতে হবে বলে দিলাম, তাহলে ওখান থেকে থেম ধরলো, ইয়ে ধরলো, এখন আমি ডাটা পেয়ে গেছি। এখন এই যে চাপ দিয়ে দেখো কি ম্যাজিক ঘটবে, দেখো, দেখছো? চাপ দিলে ডার্ক থেম, আবার দেখো চাপ দিলে লাইট থেম। এখন বলতে পারো যে আমি কোয়ান্টিটিভ কেন ইউজ করবো, আমি তো এই প্রপস এর মধ্যে ডাটাটা পাস করে দিলেই পারি, মানে এই যে এখানে এই যে এখান থেকে এটা প্রপস এর মধ্যে ভ্যালুটা পাস করে দিলেই হচ্ছিল। কারণ আমরা, তুমি বুঝতেছো না, কারণ আমরা 1 ডিগ্রি ভিতরে আছি, এই জন্য বুঝতেছো না। এই যে ভ্যালুটা এখানে পাস করে দিলে হতো না প্রপস আকারে, তাহলে তো এর মধ্যে পেয়ে যেতাম, এর মধ্যে প্রপস এর মধ্যে এখানে পেয়ে যেতাম। সেটা কিন্তু করতে হবে, কিন্তু এটা 1 ডিগ্রির জন্য। কিন্তু দেখো, যদি এই যে বাটন অন ক্লিক, দেখো টগল থেম, ধরো আরো ভিতরে, অনেক বেশি ভিতরে, ধরো মানে ভিতরে আছে একদম, ধরো আর একটা কম্পোনেন্টের ভিতরে আছে, যেমন আমি একটু দেখাই। যেমন এখানে এই বাটনটা ডাইরেক্ট এর মধ্যে না দিয়ে আমি আরেকটা কম্পোনেন্টের ভিতরে মোড়াই দিয়েছি, দেখো। আরেকটা কম্পোনেন্ট আমি বানাই, এখানে এই যে কম্পোনেন্ট, ধরো এখানে একটা বানাইলাম, বাটন র্যাপার নামে বানাইলাম, নিউ ফাইল, ধরো বাটন র্যাপার, মানে যেহেতু আমি ওইটার ভিতরে ঢুকাবো। এই ধরো এটা একটা ধরো ফাংশন, মানে কম্পোনেন্ট বাটন র্যাপার, এটাকে র্যাপ করে দিবে আর কি। বাটন র্যাপার এ ধরো এর ভিতরে ধরো এই বাটনটা আছে, এই যে বাটনটা, এই যে ওই গেল, এটাকে আমি কাট করে নিয়েছিলাম, দেখো এই যে কাট, এনে নাই, কাট, কাট করে ওই যে বাটন র্যাপারের মধ্যে নিয়ে গেলাম, দেখো ওই যে দেখলাম, এই যে বাটন র্যাপার, এই যে এর মধ্যে, তাহলে এর মধ্যে রিটার্ন করবো, দেখছো? এই তাহলে এইটার মধ্যে কিন্তু, দেখছো? তাহলে এটাকে এক্সপোর্ট করে দিলাম, এক্সপোর্ট ডিফল্ট, এই এক্সপোর্ট করে দিলাম। তাহলে বাটন র্যাপারের মধ্যে আছে কি ওই যে টগল থেম আর অন ক্লিকের টগল থেম। তাহলে দেখো এখন কিন্তু এটা কিন্তু নেস্টিং হয়ে গেল, দেখো এখন কিন্তু ডাইরেক্ট নাই, এই যে এখনই বিউটিটা। তাহলে ইম্পোর্ট করো, শুধু বাটন ইম্পোর্ট না করে আমার ওইটা ইম্পোর্ট করো, এই যে বাটন র্যাপারটা, এই। তাহলে এখন আমি এখানে এই বাটনের জায়গায় ওই বাটন র্যাপারটা কল করে দিলাম, তাই তো হওয়ার কথা, এই এই যে। কিন্তু টগল থেম নাই, দেখছো? এখন এখন তুমি বলতে পারো তাহলে এখন কি করতে হবে আমাদের, ওই যে নেস্টিং করতে হবে। কারণ দেখো অ্যাপের মধ্যে থেকে আছে এই টগল থেমটা আছে, এই যে। এখন তুমি যদি নর্মালি কন্টেক্সট এপি না ইউজ করতে, তাহলে প্রপস এর মধ্যে ভ্যালু আর কি করলা, টগল থেম পাস করে দিলে, ধরো এই কন্টেক্সট নাই, তাহলে প্রপস এর মধ্যে থেম আর ইয়া পাস করে দিলা, তাহলে দেখো এখানে কিন্তু এই প্রপস রিসিভ করবা, তাহলে এখানে ধরো থেমটা ঠিকই পাইলা, কিন্তু ওই টগল থেমটা কিন্তু এখানে কোনো কাজে আসছে না। টগল থেম আছে কার মধ্যে, এই বাটন র্যাপারের মধ্যে, আবার প্রপস আকারে পাস করতে হবে। তারপর যখন বাটন র্যাপার ওটাকে ধরবে, তখন এই প্রপস এর মধ্যে টগল থেম আসবে, তারপর সে ইউজ করতে পারবে। তাহলে এই যে প্রপস ড্রিলিং ছিল, দেখছো? প্রপ ড্রিলিং ছিল, এন্ড প্রপ ড্রিলিং থেকে বাঁচার জন্য আমরা কিন্তু অনেক প্যাটার্ন শিখছি, এইচওসি, রেন্ডার প্রপস, তারপর হায়ার অর্ডার কম্পোনেন্ট, অনেক কিছু, কম্পোজিশন, এগুলো শিখছি। কিন্তু দেখো এখন আমরা কিচ্ছু করতে হবে না, জাস্ট নেস্টিং আছে তো কি, আমি কোনো ড্রিলিং মিলিং কিচ্ছু করবো না। দেখো যে যে জায়গায় তোমার ডাটা লাগবে সেই সেই জায়গায় তুমি ডাটা নিয়ে আসতে পারো। দেখো আমি এখান থেকে নিশ্চিত টগল থেম, ডিস্ট্রাকচারকে নিলাম কনটেক্সট থেকে, দেখছো? এই যে এই যে থেমটাকে নিলাম, তাহলে এখন দেখো আমার থেমটা কাজে লাগছে, কিন্তু আমার ইয়াটা নাই, আমি কিন্তু ড্রিলিং করলাম না, খেয়াল করো, ড্রিলিং করলাম না, তাহলে আমার ওই টগল থেমটা কিন্তু আছে বাটন ট্যাপারের ভিতরে। ও এটা ছোট হাতের দিলিস না, এটা ভুলিস, এখানে বড় হাতের দিতে হবে, এই, কারণ রিয়েক্ট তো বড় হাতের দিয়ে লিখতে হয়, এই যে বড় হাতের বাটন, এখানে বড় হাতের, এই বাস ইরর চলে যাবে এখানে, এই যে এই যে টগল থেম নাই। তাহলে এখন এইটার ভিতরে দেখো আমি ডাইরেক্ট আবার কন্টেক্সট থেকে নিয়ে আসতে পারি, সিম্পল। আমি খালি দুইটা জিনিস আনবো, ইম্পোর্ট ইউজ কন্টেক্সট, এই যে ইউজ কন্টেক্সট আনতে হবে, আর যে আমি যে কন্টেক্সট থেকে, আমার যে কন্টেক্সট থেকে এক্সপোর্ট করছিলাম ওইটাকে আনতে হবে, থেম কন্টেক্সট, এই বাস। এখন আমি আবার এখানে সেম ভাবে এই ডাটাটাকে নিয়ে আসতে পারি, দেখো কন্টেক্সট, ওই যে ধর একটা ভ্যালু ডিস্ট্রাকচার করবো, ইউজ কন্টেক্সট দিলাম, দিয়ে আমার কন্টেক্সট এর নামটা দিয়ে দিলাম, ওই যে আবার আগের মতো ডাটাটাকে ধরলাম, ধরে ওই যে আমার নাম, এখন আমার দরকার এইটা, তাহলে এইটাকে আমি নিয়ে আসলাম, এই যে। তারপরে দেখো আমি যে কোনো জায়গায় এটাকে ধরতে পারি, দেখছো? ডিফাইন করা হয়নি কেন,
পাগলের। দিচ্ছে একটাতে করতে পারার কথা, কারণ এই নামই তো দিছি। ইউজ কন্টেক্সট, থেম কন্টেক্সট কোথায় আছে? এই যেখান থেকে ইউজ করবে, ঠিক আছে, ক্রিয়েট কন্টেক্সট, হ্যাঁ। তাহলে এইটা হচ্ছে থেম আর টগল থেম নিয়ে পাঠাইছি। থেম টগল থেম, এই যে ভ্যালুর মধ্যে আছে থেম টগল থেম। আচ্ছা, তাহলে এখন বাটন, এখানে আমি এটা এটা এখান থেকে থেমটা নিলাম, তাহলে থেমটা আমার এখানে পাইছে। আর এই বাটন র্যাপারের মধ্যে যে আমি আবার এই দুটাকে কল করে ইউজ কন্টেক্সট দিয়ে কেয়ারটা নিয়ে আসলো, তাই তো? হ্যাঁ, সবটা ঠিকই আছে। মাঝে মাঝে না রিঅ্যাক্ট প্রবলেম করে, মানে কোনো কারণ ছাড়াই। সরি, এখানে টগল থেমটা রাখি। আচ্ছা, রিলোড দিই। এটার কথা না, বুঝছো কেন এরর হয়? আচ্ছা, আমরা এটা কনসোল লক করে দেখি তো এর মধ্যে কি আছে, তাহলে বুঝতে পারবো যে কেন আমি নিতে পারছি না। কনসোল লক করো, তাহলে আমরা এটার আউটপুট দেখতে পারবো। অনলাইন করে কিছু বুঝবা আর ডিবাগ করবা, আচ্ছা এমনিতে। তাহলে এটা আমরা কম্পোনেন্টকে ইয়ে করে দিলাম, যে হুম, আমার বলতেছে কি আমার বাটন র্যাপারেই সমস্যা আছে। বাটন র্যাপারে সমস্যা আমরা সলভ করবো, ঠিক আছে? কোন একটা কিছু সমস্যা হলে ছেড়ে দেওয়ার জন্য সলভ করতে হবে। বাটন র্যাপার, এই যেখানে বলিস, আচ্ছা নামও তো দিছি বিটন র্যাপারে, ঠিক আছে। টগল থেম ইজ নট ডিফাইন, আচ্ছা টগল থেম আপাতত আমি একটু তুলে রাখতেছি, এটা আমরা দিচ্ছি না আপাতত। তো এখন তো টগল থেম নাই, এই যে আসছে দেখ। তাহলে আমরা আনডিফাইন মানে কন্টেক্সটটা পাই নাই, এই তো। হুম, আনডিফাইন হচ্ছে। আচ্ছা, আমরা ধীরে ধীরে ডিভাইড করি, আগে থেম কন্টেক্সটটা গিয়ে করি। কনসোল ডট লগ থেম কন্টেক্সট, এটাকে করি। এই যে আসছে, দেখছো? প্রোভাইডার, এই যে প্রোভাইডারের মধ্যে এইটারে চ্যাট জিপিটি দেখাইতে হবে, বুঝছো? তাহলে দেখবে একটা ভালো সলিউশন, হয়তো বা করে একটা মারাত্মক। মানে আমাদের যেটা বোঝানোর ওটা হয়ে গেছে, মানে এখন যা দেখতে হবে যে ওই যে আমরা ভিতর থেকে এটা নিতে পারি কিনা, এটা দেখতে হবে আর কি। এটা একটু বলে দিয়ে এখানে কি প্রবলেম আছে। এইটাকে দিয়ে দিলেই হবে, দিস ইজ বাটন কম্পোনেন্ট, ঠিক আছে? ইট গেটস, মানে এটা পায়, ইট গেটস থেম ডাটা ফ্রম ইউজ কন্টেক্সট, বাট the component button wrapper, এক মিনিট, দাঁড়াও। হ্যাঁ, এটাও দিয়ে দিলাম, বললাম যে ইট
does not get any data from context. Why? বলতে পারবে। ও আচ্ছা, এই দেখো রিফা, তুমি এটা ধরবা না। দেখো এখানে কি করছি দেখো। আরে থেম কন্টেক্সট থেম প্রোভাইডার থেকে আসবে কেন? এই যেখান থেকে আসবে, অ্যাপ থেকে আসবে। দেখছো এখানে এক্সপোর্ট করছি কোথা থেকে? অ্যাপ থেকে না। এই যে কনস্ট্যান্ট এক্সপোর্ট করছি না অ্যাপ থেকে, তাহলে আমি ওইটা থেম প্রোভাইডার থেকে আনছি, এই জন্য তো হয়নি। তাই তো বলি, এটা তো মানে কোনো পসিবলই না, কারণ কন্টেক্সট এর কাজই তো যেকোনো জায়গায় ডাটা পাওয়া। আচ্ছা হয়ে গেছে দেখো। তাহলে এই দেখো এখানে ডট ডট অ্যাপ থেকে আসছে, তাই না? তাহলে এইটাকেও আমার ডট ডট অ্যাপ থেকে আনতে হবে। এই যে এটা দেখো, তাহলে আবার সব আগের মতো কাজ করবে। এই যে ডট ডট অ্যাপ, বাস কাজ শেষ। এই যে ডান, দেখছো? এখন দেখো কি মজাটা কি দেখো, আমার আর এগুলো কিচ্ছু দেখে না, আবার আগের মতো করে ফেলছি। সব হবে যে আমি জানি। এই দেখো ইন্সপেক্ট কনসোল লক করছিলাম না, দেখেন ডাটাটা আসবে। এই দেখছো অবজেক্ট, এই যে অবজেক্টটা পেয়ে গেছি। ঠিক আছে, আসছে। তাহলে এখন থেম কনটেক্সট এর মধ্যে, তাহলে আমরা এখন এই কাটা দিলাম। তাহলে কনস্ট্যান্ট ডিস্ট্রাকচার করে নিলাম টগল, কি জানি ছিল, টগল থেম না, টগল থেম, হ্যাঁ টগল থেম। আর অন ক্লিকের মধ্যে ছিল টগল থেম। এই কোন ইরর নাই, যাক ফাইন। দেখছো রিলোড দেই, না কোনো ইরর নেই। এই যে তাহলে দেখো এখন দেখো ওই যে নেস্টিং আছে, কিন্তু দেখো অ্যাপ দিয়ে যেহেতু মোড়াই দিছি, দেখো অ্যাপকে থেম টগলকে যেহেতু মোড়াই দিছি, তার মানে এই থেম টগলের ভিতরে যেখানেই যে থাক সে সবাই এই ডাটাটা পাবে। ঠিক আছে, এখন দেখো থেম টগলের ভিতরেও আমি ডাইরেক্টলি ইউজ কন্টেক্সট ইউজ করে ডাটা থেম ডাটাটা পেলাম। আবার তার ভিতরে একটা বাটন রেফার আছে, তার মধ্যে বাটন ধরো এরকম আর 10-20টা ভিতরে আছে। যেখানে আমার ডাটা দরকার সেখানে গেলে এই দুইটাকে কল করবো, এইটাকে ধরবো আর এখানে বসে দেবো, বাস। তার মানে যে জায়গাটা আমার এই ডাটার দরকার সেই জায়গাটা আমি এটা ইউজ করতে পারবো। ঠিক আছে, এটা সে যত ভিতরেই থাক, কারণ ওই যে মোড়াই দিচ্ছি অ্যাপের মধ্যে যে মোড়াই দিচ্ছি, এই মোড়ানোর কারণে এর ভিতরে যারা যারা থাকবে সবাই এটা পাবে। ঠিক আছে, এটাই হলো আমার বোঝানোর বিষয়। তাহলে দেখো এখন আমি এখান থেকে থেম ডাটাটা পাইলাম এখান থেকে, কিন্তু ওই যে ব্যাটন ডাটার মধ্যে আবার কল করে আমি ওই ফাংশনটা পেলাম। এখন দেখো সবকিছুই সুন্দর কাজ করবে। দেখছো ডার্ক মোড দিলে কালো সাদা, লাইট মোড দিলে লাল সাদা। এই যে দেখছো কনটেক্সট প্রোভাইডার কত সুন্দর, মানে একটা জিনিসকে মোড়াই দেওয়ার পরে ওইটার ভিতরে সব জায়গায় এটা পাওয়া যায়। যখন এইটা তুমি মানে তোমার মজা লাগবে, এটা যখন পারবা তখন তোমার যে হায়ার অর্ডার কম্পোনেন্ট এগুলো ইউজ করতে মনেই যাবে না। খালি মনে করবে যে আমি মোড়াই দিব, বাস। মোড়াই দেওয়ার পর আমার কাজ শেষ। যেখানে যেখানে দরকার এভাবে কল করে নিয়ে আসবে, যেভাবে কল করবো আর এখানে কল করবো আর নিয়ে আসবো। ঠিক আছে, তো একটু রিভাইজ করলে কি হয় আমি আবার একটু দেখাই, রিভাইজ করি একটু। ঠিক আছে, ধরো অ্যাপ কম্পোনেন্ট এইটা, এই যে থেম টগল মানে এই যে এই পুরো ডিজাইনটা, এটাকে আমি একটা মোড়াই দিব। আর এই মোড়ানোর জন্য আমাকে একটা কনটেক্সট বা কন্টেনার তৈরি করতে হবে। যেন আমি ক্রিয়েট কনটেক্সট নামে রিয়াক্ট থেকে নিয়ে আসছি, নিয়ে এসে ক্রিয়েট কনটেক্সট যখন কল করলাম তখন আমার একটা কন্টেনার তৈরি হলো। এই কন্টেনারটাকে আমি এখান থেকে এক্সপোর্ট করে দিলাম যাতে ভবিষ্যতে আমরা এই ডাটাটাকে নিতে পারি। ঠিক আছে, আচ্ছা গেল এইটা। এখন তাহলে আমার কন্টেনার তৈরি হয়ে গেছে। এখন দেখো আমি এখানে আমার স্টেট লিখলাম থেম লাইট, এবং ওই থেম চেঞ্জের একটা ফাংশন লিখলাম। এখন এই ফাংশন দুইটা এবং এই ভ্যালু দুটাকে আমি কি করলাম, ওই যে থেম কনটেক্সট ডট প্রোভাইডারের মধ্যে ভ্যালুর মধ্যে একটা অবজেক্ট আকারে পাস করে দিলাম। তারপরে এইটাকে আমি যাকে দিয়ে মোড়াবো, এই যে মোড়াই দিলাম, সে সবাই এই ডাটাটা এখন পাবে। তাহলে আমি থেম টগলের মধ্যে এই ডাটাটা এখন ধরতে পারবো। তাহলে আমি ওইখানে করছি ক্রিয়েট কনটেক্সট, কিন্তু আমি এর মধ্যে এখন ঢুকে যাবো, তাহলে এখানে আমি ডাটা ইউজ করবো। এজন্য আমি এবার আমি দিব ইউজ কনটেক্সট। তাহলে আমি ইউজ কনটেক্সট দিয়ে আমি ওই যে কনটেক্সটটাকে আমি নিয়ে আসছিলাম, ওই যেখান থেকে এক্সপোর্ট করলাম, ওইটা এখানে ইম্পোর্ট করতে হবে, কারণ ওইটা আমার নাম বলে দিতে হবে যে কোন কনটেক্সট থেকে ডাটাটা আসবে। তোমার কিন্তু এরকম প্রজেক্টের 10-20টা কনটেক্সট থাকতে পারে, তাহলে তোমাকে বলে দিতে হবে না যে কোথা থেকে ডাটাটা আসবে। যে নাম এখানে দিবা ওই নাম, ওইখান থেকে ডাটাটা আসবে। তুমি যেহেতু নামটা দিয়ে দিলা, তাহলে এখন ওইখান থেকে থেমটাকে নিয়ে আসলো।
আনার পর আমরা এই থেমের ভিত্তিতে আমরা এই লজিক চেঞ্জ করলাম, থেমটা এখানে দেখাই দিলাম। তারপর আরেকটা দেখো নেস্টিং, কিন্তু এর ভিতরে কিন্তু আমি ওই প্রপস আকারে পাস করলাম না। তাহলে ওই নেস্টিং এর ভিতরে আমার আরেকটা ডাটা দরকার, টগল থেম। ওটাকেও আমরা এই যে ইউজ কনটেক্সট আর থেম কনটেক্সট হিসেবে নিয়ে আসলাম। আইনা এখান থেকে ওটাকেও নিয়ে আসলাম, আইনা এর মধ্যে দিয়ে দিলাম। আর যদি তোমার 10-20টা নেস্টিং থাকে, তুমি সিম্পলি এই কাজটাকে রিপিট করবে, এই যে এটা ইম্পোর্ট করবে আর এখানে এটা কল করবে, বাস দিয়ে বসে দেবে, বাস তোমার ডাটা চলে যাবে যে কোনো জায়গা থেকে। এটা হচ্ছে কনটেক্সটের বেশ সুবিধা। এখন আমরা যখন ক্লিক করতেছি আমাদের সবকিছু কাজ করতেছে, ঠিক আছে। এখন এটা তো দেখলা, কিন্তু তোমাকে নিজে প্র্যাকটিস করতে হবে, বিষয়টা হলো এইটা, ঠিক আছে। এটা হলো বিষয়। তাহলে আমরা 3টা পার্ট শেষ করে ফেললাম। একটা হচ্ছে রেন্ডার প্রপস, কন্ডিশনাল রেন্ডারিং, এটা কি কনটেক্সট এপিআই। তাহলে এ যাবৎকালে আমরা কি কি শিখছি, মানে তুমি যদি চিন্তা করো হয়তো বা মনে হবে যে কিছুই শিখি নাই, কিন্তু তুমি নাম লিখে শেষ করতে পারবে না, এত এত জিনিস শিখছি। যেমন ধরো তুমি হুক ইউজ করে শিখছো, ফাংশনাল কম্পোনেন্ট শিখছো, ক্লাস কম্পোনেন্ট শিখছো, লাইফ সাইকেল ইভেন্ট, ইউজ ইফেক্ট শিখছো। তারপর দেখো কি বাবা, তুমি একটা আবদার করো কেন বাবা? আবদারের সঙ্গে খালি আবদার। হ্যাঁ, ইউজ ইফেক্ট শিখছি। তারপরে আমরা দেখো আমরা বিভিন্ন প্যাটার্ন শিখছি, লিফটিং স্টেট আপ শিখছি। তারপরে আমরা শিখছি কি স্টেট আপ করা শিখলাম। তারপরে কম্পোজিশন শিখলাম। তারপরে আমরা শিখলাম কন্ডিশনাল রেন্ডারিং। আজকে আমরা শিখলাম রেন্ডার প্রপস, আমরা শিখলাম হায়ার অর্ডার কম্পোনেন্ট। আজকে আমরা শিখলাম কনটেক্সট এপিআই। এগুলো সব কিন্তু পিওর জাভাস্ক্রিপ্ট, অবাক হয়ে যাবে। মানে রিঅ্যাক্ট তুমি শিখতেছো রিঅ্যাক্ট, কিন্তু আসলে খেয়াল করে দেখো খালি এই যে হুক গুলা হচ্ছে রিঅ্যাক্ট নিজে দিচ্ছে, যে এই হুক গুলা এইগুলা, কিন্তু বাকি সব যে প্যাটার্ন গুলো আমরা ইউজ করতেছি সবই কিন্তু পিওর জাভাস্ক্রিপ্ট, ঠিক আছে। এর জন্য যে রিঅ্যাক্ট ভালো পারে সে আসলে জাভাস্ক্রিপ্ট ভালো পারে, কথা বুঝছো? গেল। এখন আমাদের একটা জিনিস বাদ আছে, যে জিনিসটা জানলেই আমরা মোটামুটি যে কোনো রিঅ্যাক্ট প্রজেক্ট করতে পারবো, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা আরেকটা টপিক শিখবো, ফর্ম হ্যান্ডেলিং, কিভাবে ফর্ম থেকে ডাটা নিতে হয়, ঠিক আছে। একটা জিনিস শিখবো। এটা শেখার পরে আমরা লাস্ট একটা জিনিস শিখবো, কিভাবে রিঅ্যাক্ট লেজিলি লোড করতে হয়। মানে ধরো একটা কম্পোনেন্ট অনেক ভারী, আসতে লেট হচ্ছে, এখন তুমি যদি রিঅ্যাক্ট কে ওটাকে লেজি না করো তাহলে কি হবে, রিঅ্যাক্ট কিন্তু সবকিছু লোডার আগে এগুলো দেখাবে না। তখন তোমার এটা কিন্তু ইউজার কিন্তু মাঝখানে একটা সাদা উইন্ডো দেখতে পাবে যতক্ষণ না আসতেছে। তাহলে এটা ইউজারের একটা ব্যাড এক্সপিরিয়েন্স হবে। তাহলে আমরা কি করতে পারি, ওইটাকে আমরা লেজিলি লোড করাইতে পারি। তাহলে হবে কি, ইউজার যতক্ষণ আসবে ততক্ষণ সে একটা লোডার দেখতে পাবে। ঠিক আমরা মানে মোট কথায় আমরা একটা ওয়েবসাইট যখন লোড হয় তখন একটা লোডার দেখি না, ওই জিনিসটাই, ঠিক আছে। ওই জিনিসটা আমরা শিখবো আজকে। আর ফর্ম হ্যান্ডেলিং শিখবো। তাহলে আমরা রিঅ্যাক্ট দিয়ে আশা করা যায় যে কোনো প্রজেক্ট করতে পারবো ইনশাল্লাহ, ঠিক আছে। আর কথা হচ্ছে আমরা কি একটা ব্রেক নিব না এখনই শিখবো? রিফাত, তোমার কি মত? রিফাত, ইআই ভাই এবার আসছে, ইআই ভাই কতক্ষণ থাকতে পারবেন? আমরা অলরেডি 3টা বড় বড় টপিক শেষ করছি এই মানে 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে। এখন এখনই শিখাবো নাকি আরেকটু ব্রেক নিবো, এটা জানতে চাচ্ছি। এখনই শিখাবো? হ্যাঁ, কারণ রেকর্ড তো থাকবে, তাই না? আপনাদের তো প্যারা নাই, কারণ আপনি রেকর্ড ধরেন 2 ঘন্টা হোক, আপনি ভাঙে ভেঙে দেখবেন, সমস্যা নেই তো, তাই না? এর হলো বিষয়। আচ্ছা দেখেন, তাহলে আমরা বললাম কি, এ যাবৎকালে যা শিখছি তাই দিয়ে রিয়েক্টের যে কোনো প্রজেক্ট করতে পারবো ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই, ঠিক আছে। আর আমরা একটা জিনিস শিখতেছি না, ওই যে রিয়াক্ট রাউটার শিখতেছি না। কারণ আমরা রিয়াক্ট রাউটার শিখবো না কেন, আমরা তো ইউজ করবো নেক্সট ডে, ঠিক আছে। তারপরে রিয়াক্ট রাউটার শিখে করবোটা কি, ওটা আমি জীবনে কোনোদিন ইউজই করবো না। আমরা কেন আমি থার্ড পার্টি রাউটার ইউজ করবো? এই জন্য আমরা পরে যখন নেক্সট ডে প্রজেক্ট করবো তখন আমরা এখানে রাউটার দেখে নিবো না, ঠিক আছে। তাহলে আমাদের শুধু 2টা জিনিস বাকি, একটা হচ্ছে লেজিলি লোড করা, আর একটা হচ্ছে তোমার এই যে ফর্ম হ্যান্ডেলিং। আরেকটা জিনিস বাকি আছে, ওটা আমি দেখি মনে করতে পারতেছি না। তাহলে এই 3টা করলে আমাদের রিয়াক্ট শেষ, কমপ্লিটলি শেষ। আজকেই মানে এই মুহূর্তে 3টা ইয়া শেষ করলাম, প্রজেক্ট 3টা ইয়া শেষ করলাম। এখন আমরা রেকর্ড কি চলতেছে? হ্যাঁ চলতেছে, যাক সুন্দর। তাহলে 3টা শেষ করলাম, আরো 3টা টপিক শেষ করবো এখন, তার মানে আরো এরকম 1.5 ঘন্টা 1 ঘন্টা লাগতে পারে। তারপরে আমরা টোটালি কি হয়ে যাবো, রিয়াক্টে বস হয়ে যাবো, ঠিক আছে।
আপনাদের কাজ হবে, আমি 2 দিন ছুটি দিব দরকার বলে, ঠিক আছে? কিন্তু আমার আজকের এই ভিডিওটা আপনারা কয়েকবার দেখবেন এবং হাতে প্র্যাকটিস করবেন, দেখবেন যে রিয়াক্ট আপনাদের কমপ্লিট হয়ে যাবে। আমি কতটা বিষ পড়াইছি, আমি আর একবার বলি এর জন্য। দেখেন, প্রথমে আমরা শিখলাম কি, স্টেট ম্যানেজমেন্ট শিখলাম প্রথমে, রিয়াক্ট জেএসপি। তারপরে আমরা ফাংশনাল কম্পোনেন্ট, ক্লাস কম্পোনেন্ট দেখছিলাম। তারপরে কিমনে আপনারা হ্যান্ডেল করতে পারেন স্টেট, এটা দেখছিলাম। তারপরে আমরা দেখলাম প্রপস কিভাবে পাস করতে, এটা শিখছি। তারপরে আমরা প্রপস ড্রিলিং শিখছি। তারপরে আমরা শিখলাম লিফটিং স্টেট আপ, কিভাবে একটা স্টেপ আপ করতে হয়, মানে স্টেপ, এটা শিখলাম। তারপরে আমরা শিখলাম কি, কম্পোজিশন। তারপরে আমরা শিখলাম কি, কম্পোজিশন শেখার পরে আমরা শিখলাম হ্যান্ডার কম্পোনেন্ট। তারপর আমরা আজকে শিখলাম রেন্ডার প্রপস। তারপর আমরা শিখলাম কি, কন্ডিশনাল রেন্ডারিং। তারপর আমরা আজকে শিখলাম কনটেক্সট এপিআই। তাহলে বুঝছেন? আবার আগে আমরা শিখলাম ইউজ ইফেক্ট, মানে কিভাবে লাইফ সাইকেল হ্যান্ডেল করা হয়, একটা জিনিস যাতে একবারই লোড হয়। আচ্ছা, এখন আমরা কি শিখবো বলে দিই, একবার বলে শুরু করি। এখন আমরা শিখবো ফর্ম হ্যান্ডলিং, কিভাবে একটা ইউজারের তথ্য আমি পেতে পারি, ঠিক আছে, রিয়াক্ট.জেএস এর মাধ্যমে। রিয়াক্ট.জেএস এ যদি আমি তথ্যই না পাই ইউজারে, তাহলে আমি কি কাজ করবো একটা। এরপর